বাংলাদেশ একদিন যুদ্ধ বিমান তৈরি করবে, আশা প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টের চেষ্টা চলছে, সতর্ক থাকা নির্দেশ সেনাপ্রধানের। অন্তত 70 গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পিকে হালদারের লেনদেন। রাষ্ট্রপতির কাছে 42 নাগরিকের চিঠিকে উদ্দেশ্য প্রণোদিত বলছে ইসি। শিশু সামিউল হত্যা মামলায় মা ও তার প্রেমিকের ফাঁসি। এবং করোনা আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশায়েক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। বাংলাদেশ একদিন যুদ্ধ বিমান তৈরি করবে, বিজ্ঞান চর্চায় পৌঁছে যাবে মহাকাশে, এই আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আজ একথা বলেন তিনি। বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করলেন বিমান বাহিনীর একদল নবীন কর্মকর্তা। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে তাদের ব্যাচ পরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেই অনুষ্ঠানে যুক্ত হন। পরপর 2টি ডায়মন্ড ফরমেশন, প্রথম ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার হালিমুর। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নবীন কর্মকর্তাদের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে কাজ করার নির্দেশ দেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের কল্যাণ করা, সার্বিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। কাজে আমাদের বিমান বাহিনীর প্রতিটি সদস্য এবং বিশেষ করে আমার নবীন ক্যাডেট যারা, সবাইকে আমি এটিও বলবো যে আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, একটি জাতি, সে কথা সবসময় মাথায় রেখে, মনে সাহস রেখে, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে। প্রধানমন্ত্রী জানান, বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য কাজ করছে তার সরকার। অত্যাধুনিক সরঞ্জাম কেনা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাহিনীর সদস্যদের আরও যোগ্য হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন তিনি। এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করি, সেখানেও বিভিন্ন দেশেরও আমাদের সদস্যরা আসে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, সকলেই। তাদের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, কোনো দিক থেকে বাংলাদেশ যেন কোনো কিছুতে যেন পিছিয়ে না থাকে। লালমনিরহাটে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়, যেখানে বিমান চলাচল, নির্মাণ, গবেষণা এবং মহাকাশ বিজ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে বাংলাদেশও একদিন মহাকাশ বিজয় করবে বলে আশা প্রধানমন্ত্রীর। আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। করোনা মহামারীর দুঃসময়ে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। করোনার সময় সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, হাত পরিষ্কার করবেন, হয় সাবান দিয়ে দেবেন অথবা স্যানিটাইজার। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে সেনানিবাসে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন, কুচক্রী মহল চেষ্টা করেও কোনোভাবেই এসব গুজব দিয়ে সেনাবাহিনীতে বিভ্রান্তি ছড়াতে পারবে না। সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। একই সাথে সেনা সদস্যদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে
হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রী মহলের বোঝা উচিত বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী, যাদেরকে এত প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্ত এলাকায় অর্থনীতি ও শিক্ষার উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সকালে বিজিবি দিবসে পিলখানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জলে, স্থলে ও আকাশপথে এখন ত্রিমাত্রিক সক্ষমতার একটি বাহিনীতে পরিণত হয়েছে বিজিবি। করোনা মহামারীর এ সময়ে এবারের বিজিবি দিবস উদযাপিত হয়েছে কিছুটা ভিন্নভাবে। রোববার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৮১৭ বিজিবি সদস্যের স্মরণে নির্মিত শহীদ মিনার, সীমান্ত গৌরবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সঙ্গে ছিলেন বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, অরক্ষিত অঞ্চলে বিওপি স্থাপন ও সদস্যদের প্রযুক্তি বান্ধব করাই এখন বড় চ্যালেঞ্জ। সীমান্তের জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাহলেই আমি মনে করি যে সীমান্ত হত্যা কমে যাবে। আমাদের কিছু অরক্ষিত সীমান্ত আছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে, এবং অনেক জায়গায় এক বিওপি থেকে আরেক বিওপির দূরত্ব ৮ থেকে ১০ কিলোমিটার উপরেও বেশি। তো সেখানে নতুন নতুন বিওপি স্থাপন করে এই গ্যাপটাকে কমানো, অরক্ষিত যে স্থানগুলো আছে সেখানে নতুন বিওপি স্থাপন করে সমস্ত সীমানা আমাদের নিয়ন্ত্রণে আনা একটা সামনে আমি মনে করি আমাদের একটা চ্যালেঞ্জ। বিজিবি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ভার্চুয়ালি বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। ২০২০ সালে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিজিবি সদস্য ও কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়। এছাড়া দিবসটিকে কেন্দ্র করে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এজন্য কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতোই ঘটনা। পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাদের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। তাকে গ্রেফতারের পরোয়ানা এরই মাঝে ইন্টারপোলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। প্রশান্ত কুমার হালদার ব্যাংকপাড়ায় পিকে হালদার নামে অতি পরিচিত একটি নাম। পুঁজিবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ILSFL এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। এই পদ ব্যবহার করে গ্রাহকের প্রায় ২৫০০ কোটি টাকা ও পিপুলস লিজিং থেকে আরও ১০০০ কোটি সহ প্রায় ৩৬০০ কোটি টাকা লোপাট করে পালিয়েছেন বিদেশে। তার বিরুদ্ধে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে মামলা রয়েছে। বর্তমানে গত দুদিন আগে আমরা একটি সার্চিং দিয়েছি, আমরা দেখেছি সে আছে দুবাইতে। তার হলো কানাডাতে দুটো কোম্পানির ফার্মের নাম পাওয়া গেছে, সেগুলো আমরা এখন এক্সামিন করছি। পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবং সে অবিবাহিত ছিল, তার অসংখ্য গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি, এবং সেই টাকাটা পিকে হালদারের কোম্পানি থেকে গিয়েছে। এই জনের প্রায় আমার মনে হয় ৭০-৮০টা অ্যাকাউন্টে গিয়েছে। আগামী ৩ জানুয়ারি হাইকোর্টের দেওয়া নির্ধারিত তারিখে এসব তথ্য আদালতে উপস্থাপন করা হবে। রোববার এক প্রশ্নের জবাবে একথা জানান দুদকের আইনজীবী। আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে চার্জশিট হয়ে যাবে। আর মাননীয় মহানগর দায়রা জজ আদালত থেকে যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টে পেয়েছি সেটা আমরা অলরেডি ট্রান্সমিট করে দিয়েছি মিনিস্ট্রি অফ হোমকে, এবং আমার জানা মতে মিনিস্ট্রি অফ হোম অলরেডি ইন্টারপোলকে এটা পাঠিয়ে দিয়েছে। গত ২৫ অক্টোবর পিকে হালদারের দেশে ফেরার কথা ছিল। বিমানের টিকিটও করেছিলেন। টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেফতার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে দেশে আসেননি পিকে হালদার। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।
পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান ও তার স্ত্রী শরীফা বেগম মনির সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই দম্পতির সম্পদ খতিয়ে দেখতে সংস্থার উপপরিচালক আবু বকর সিদ্দিককে রোববার নিয়োগ দেওয়া হয়। মোখলেসুর এখন পুলিশ একাডেমি সারদাতে কর্মরত। এর আগে মোখলেসুরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে কমিশন দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজকে অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তার প্রতিবেদনে বলা হয়, এ দম্পতির নামে পাওয়া সম্পদে বৈধ আয়ের সাথে সঙ্গতি নেই। ওই প্রতিবেদন যাচাই করে কমিশন এই দম্পতির স্থাবর অস্থাবর সম্পদ অনুসন্ধানের জন্য উপপরিচালক আবু বকর সিদ্দিককে নিয়োগ করেছে। এদিকে নির্বাচন কমিশন নিয়ে ৪২ বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে বিএনপি অফিসে করা ড্রাফট বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা বিবৃতি দিয়েছে গতকাল, তারা সবাই কিন্তু বিএনপি ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। হ্যাঁ, নির্বাচন কমিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু যে ভাষায় তারা বিবৃতি দিয়ে দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করার অপচেষ্টা চালিয়েছেন, সেটি বুদ্ধিজীবীদের বুদ্ধিদীপ্ত বিবৃতি মনে হয়নি, বরং বিএনপির ড্রাফট করা একটি বিবৃতি মনে হচ্ছে, এবং এটি বিএনপি অফিসেই ড্রাফট করা। রাজধানীর মোহাম্মদপুরে শিশু সামিউল হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান আরিফ বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার 10 বছর আগের আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। খন্দকার সামিউল আজিম ওয়াফির বয়স তখন মাত্র 5। রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে বাবা মার কোলে যখন নির্ভয়ে বেড়ে ওঠার কথা, তখন একদিন নিজের মায়ের হাতেই খুন হতে হয় সামিউলকে। সামিউল হত্যার পেছনে মা আয়েশা হুমায়রা এশার পরকিয়া। বাসায় বাবার অনুপস্থিতিতে প্রেমিক বাক্কুর সঙ্গে মাকে দেখে ফেলে সামিউল। এই ছিল অপরাধ। মায়ের অনৈতিক সম্পর্কটা দেখে ফেলে এবং বাবাকে বলে দিবে, এই আশঙ্কা থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। বিচারক রায় দিয়েছেন, উভয় আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। 2010 সালের 23 জুন নিজেদের পরকীয়ার সাক্ষী শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মা এশা ও তার প্রেমিক বাক্কু। এরপর প্রথমে বাসার ফ্রিজে মৃত সন্তানের দেহ লুকিয়ে রাখে এশা। পরদিন বস্তায় ভরে ফেলে দেওয়া হয় রাস্তায়। মরদেহ উদ্ধারের পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা। সামিউলের বাবা কে এ আজম মামলা করেন। 2 আসামি অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। বিচার চলাকালে সামিউলের বাবা অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী এশার জামিন চান। এশা জামিন পাওয়ার পর একই বিবেচনায় জামিন পায় তার প্রেমিক বাক্কু। জামিন পেয়েই পালায় 2 ঘাতক। আর মামলার বাদী কে এ আজম এক পর্যায়ে মারা যান। উনি সাক্ষী দিয়েই পরবর্তীতে অসুস্থতার কারণে মারা গেছেন, এবং এরপরেই রাষ্ট্র এই মামলাটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছেন বিচারের দিকে, রায়ের দিকে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। আবার নির্বাচন কমিশন প্রসঙ্গ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে ৪২ বিশিষ্ট নাগরিকের চিঠি ভিত্তিহীন বলে মত দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, এই চিঠি উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, তাই কমিশন প্রশ্নের সম্মুখীন নয়। আরো জানাচ্ছেন সাদিয়া আফরোজ। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসদাচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে গত 14 ডিসেম্বর চিঠি দিয়েছেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তারা। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কথা বলার জন্য তারা সময় চেয়েছেন। জানিয়েছেন এমন চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তারা দেবেন।
এই সাংবিধানিক এই প্রেক্ষাপটে শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশিষ্টজনদের কয়েকজন। সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে চিঠিতে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। অভিযোগগুলো হলো নির্বাচন কমিশনারদের বিশিষ্ট বক্তা হিসেবে 2 কোটি টাকার বেশি গ্রহণ, কর্মচারী নিয়োগের নামে 4 কোটি 8 লাখ টাকার দুর্নীতি, নিয়ম বহির্ভূতভাবে 3টি করে গাড়ি ব্যবহার এবং ইভিএম কেনায় অনিয়ম। এছাড়া অসদাচরণের মধ্যে রয়েছে একাদশ জাতীয় সংসদ, ঢাকা উত্তর দক্ষিণ সহ বেশ কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম। তদন্তে তারা দোষী প্রমাণ হবেন এবং রাষ্ট্রপতি তাদেরকে অপসারণ করবেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইনজীবী ডক্টর শাহদিন মালিক এমন আশাবাদ জানান। সাংবিধানিক পদে যারা উদ্দিষ্ট আছেন তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ আসলে সেই অভিযোগের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিতে পারবেন একমাত্র রাষ্ট্রপতি। এ বিষয়ে রোববার নির্বাচন ভবনে নিজস্ব মত দেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, তবে চিঠির বিষয়ে কিছু করার এখতিয়ার রাষ্ট্রপতিরই। এটা হয়তোবা কোনো উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো কোনোটাই ভিত্তি আছে বলে আমি মনে করি না, এবং এরকম একটা বিষয় উপস্থাপন করা আমি মনে করি যে এটা সুধীজনদের জন্য এটা বিবেচনাপ্রসূত নয়। কমিশনকে অভিযুক্ত করা ও ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিশিষ্ট নাগরিকদের অবস্থান শিষ্টাচার বহির্ভূত কিনা সে প্রশ্নও তোলেন তিনি। একসাথে ওনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে অভিযোগ স্থাপন করলেন, আবার আমাদেরকেও অভিযুক্ত করে ফেললেন। শুধু সেটা নয়, আমাদের করণীয় বা আমাদের কি দণ্ড সেটাও এক অর্থে দিয়ে দিলেন। সেটা কতখানি বিবেচনাপ্রসূত বা সেটা শিষ্টাচার বর্জিত কিনা সেটা আমার মনে হয় সেটা আপনাদের উপরে আমি সেটার সেই বিবেচনার ভারটা আমি দিলাম। রাষ্ট্রপতির কাছে চিঠির কারণে নির্বাচন কমিশন প্রশ্নের মুখে পড়েনি বলে দাবি করেন এই নির্বাচন কমিশনার। এখন তো অবশ্যই। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। এবার কোভিড-19 প্রসঙ্গ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 7,280। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের 160টি ল্যাবে সর্বশেষ 13,316 জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত পাওয়া গেছে 1,153 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্তের মোট সংখ্যা 5,713। এছাড়া সর্বশেষ 1,926 জন সহ মোট সুস্থের সংখ্যা 4,37,527। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সরকার বিরোধী কর্মসূচি করায় শোকজ নোটিশ পেয়েছেন বিএনপির 2 সিনিয়র নেতা। এ নিয়ে বিএনপির ভেতরে প্রতিক্রিয়া মিশ্র। একই সঙ্গে কোন পথে হাঁটছে দল সে প্রশ্ন উঠেছে আবারও। সাজেদা সুটি রিপোর্ট। 0 পয়েন্টে জমায়েতের জেরে বিএনপির 2 নেতাকে শোকজ নোটিশ দেবার সপ্তাহ পার হলেও আলোচনা শেষ হয়নি। 2 ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদের ব্যাখ্যাও জেনেছে বিএনপি। বিশেষ করে শনিবার হাফিজউদ্দিনের ব্যাখ্যার পর আলোচনা ছড়িয়ে গেছে নানা মহলে। বিকেলে গুলশানের সভাও হলো দলের নীতি নির্ধারকদের, কিন্তু হাইকমান্ডের নীরবতা এখনো বহাল। দল কখন কাকে শোকজ দেয়, দল কখন কাকে শাস্তিমূলক ব্যবস্থা আনে সেটা দলই বলতে পারে। তাই সুতরাং আমরাও জানতে পারবো, আমরাও বলতে পারবো। এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমরা বলতে পারবো। রোববার সকালে কিছুটা গা বাঁচানো জবাব মেলে নোটিশে স্বাক্ষরকারী যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মুখে, যার চিঠির ভাষাকে অসৌজন্যমূলক বলেছেন রিজভির সিনিয়র নেতা হাফিজউদ্দিন। ওখানে কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে, এই কথাটি লেখা আছে। হ্যাঁ, নির্দেশ প্রদান করা হয়েছে, আমি নির্দেশ দিচ্ছি কথা লেখা নেই। আর উনি আমার বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যেগুলো কথা বলছেন, সিনিয়র মানুষ, আমি আমার কোনো বক্তব্য নেই। অস্বস্তিতে থাকা হাইকমান্ডের সিদ্ধান্ত জানার অপেক্ষায় দলের অন্যরাও। আমাদের দলের যারা নেতা তারা কিন্তু একটা জায়গায় যাবার সময় অবশ্যই তাকে দলের সাথে পরামর্শ করতে হবে যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা সেখানে যাব কি যাব না। বিরোধী দলের থেকে সরকারের বিরুদ্ধে কর্মসূচি করায় দলীয় ব্যবস্থা কিছুটা ভেবাচাকা খেয়েছেন তৃণমূলের নেতা কর্মীরাও। তাই দলের সিদ্ধান্তকে যেমন ভুল বলছেন না, তেমনি আবার যুক্তি দেখাচ্ছেন শোকজ পাওয়া নেতাদের কাজেরও। 14 ডিসেম্বর উনি যে সিলেট বিজয় করেছেন, সেই দিনে উনাকে অত শোকজ করছে দল থেকে, এই জন্য উনার একটু
রাগ ক্ষোভটা আসছে আর কি। দলের এই অবস্থা দেখে ওনার বিবেকের তাড়নায় করেছেন। অবশ্য পুরো ঘটনায় বিএনপির অদূরদর্শিতাই দেখছেন দলটির শুভাকাঙ্ক্ষী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি মনে করছেন ভুল সময়ে ভুলই বাড়াচ্ছে বিএনপি। তাদেরকে মাঠে নামতে হবে, যেটা প্রক্রিয়াটা শওকত আলী আমাদের মেজর হাফিজ শুরু করেছেন, তাদেরকে কনগ্রেচুলেট করা উচিত। তারা এটাকে ভুল আর দেরি না করে তাদেরকে এক্ষুনি এটা যেহেতু ওরা উত্তর দিয়ে দিয়েছে, তারা বলছে যে আমাদের ভুল বুঝাচ্ছে না, আপনারা প্লিজ গো অ্যাহেড। বলছেন বিএনপির ভবিষ্যৎ বাঁচাতে নতুন নেতৃত্বই এখন ভরসা। খালেদা জিয়া বা তারেক রহমান নন, দলের ভার নিতে হবে তারেক কন্যা জাইমা রহমানকে। তারা করছে নবীনের হাতে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে, এটা আর কিচ্ছুই না। আজকে তারিখের সময় শেষ হয়ে গেছে, এখন জাইমার সময়। জাইবকে আনলে তার ইয়াং, লেখাপড়া জানা মহিলা, ব্যারিস্টারি পাশ করেছে, গণতান্ত্রিক দেশে বড় হয়েছে, গণতন্ত্রের দেশে তার আশা আকাঙ্ক্ষা সেটাকে এখানে সে প্রয়োগ করতে পারবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। বলেছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টিকে মুক্তিযুদ্ধের অবমাননা বলেই মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্বেও বিভক্তির সৃষ্টি হয়েছে। দলে একজন খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকার আচরণই ফুটে ওঠে। সুযোগ পেলে তারা দলের যে কোনো নেতাকে আস্থা করে ছুঁড়ে ফেলতে পারে। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। শৈত্য প্রবাহে কাঁপছে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। বাংলাদেশ একদিন যুদ্ধ বিমান তৈরি করবে, আশা প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টের চেষ্টা চলছে, সতর্ক থাকার নির্দেশ সেনাপ্রধানের। অন্তত 70 গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পিকে হালদারের লেনদেন। রাষ্ট্রপতির কাছে 42 নাগরিকের চিঠিকে উদ্দেশ্য প্রণোদিত বলছে ইসি। শিশু সামিউল হত্যা মামলায় মা ও তার প্রেমিকের ফাঁসি। এবং করোনা আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম আরো কিছু সংবাদ জানাবো। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাতকারীরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারা রাষ্ট্রদ্রোহী, মন্তব্য কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সকালে জাতীয় সংসদ ভবনের সামনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, রাজাকার স্বাধীনতা বিরোধী চক্র এখনও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপর, যে কোনো মূল্যে তাদের মূলোৎপাটন করা হবে। এ সময় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় যুবলীগ কর্মীদের জড়িত থাকার প্রশ্নে মন্ত্রী বলেন, তাদের পরিচয় যাই হোক না কেন, মুক্তিযুদ্ধের চেতনা কেউ ধ্বংস করতে পারবে না। ঢাকা, যেখানে নিয়ম ভাঙায় নিয়ম হয়ে দাঁড়াচ্ছে রোজ। চলুন নতুন করে এমনই আরেক অনিয়মের খোঁজ জেনে নিই সহকর্মী শফিকুল হকের রিপোর্ট থেকে। বিশ্বজুড়ে যানজট, দূষণ কিংবা শরীরের জন্য ভালো অভ্যাসের কারণে সাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। আর এমন দুর্ঘটনা এড়াতে দেশের বাইসাইকেলের জন্য আলাদা লেন, পরিকল্পিতভাবে করা এসব সাইকেল লেনের সুফলও পাচ্ছেন ওরা।
বহুদিনের দাবির মুখে ঢাকায়ও সেই পৃথক সাইকেল লেন উন্নত দেশগুলোর মডেল বেছেই তৈরি হয়েছে, শুধু রয়েছে বাংলাদেশি স্টাইলে। আলাদা লেন হয়েছে ঠিকই, তবে সাইকেল লেনে শুধু সাইকেলই থাকছে না, দখলে থাকছে ফুচকা, চটপটি ও চা বিক্রেতাদের। আর মোটরসাইকেল, গাড়ি পার্কিং তো আছেই। আমরা এখানে আমাদের অধিকারটা পাচ্ছি না, এখানে চাইলে তারা সাইডে হচ্ছে পার্কিংটা করতে পারে। এখানে বিশেষ করে পোস্টার লাগানো যে এখানে শুধুমাত্র সাইকেল রাইডার আর কিছু হবে না। আসলে ঢাকা শহরে তো নিয়মই করা হয় অনিয়ম করার জন্য, এই একজন সাইক্লিস্ট হিসাবে এটা অবশ্যই দুঃখজনক। আগারগাঁও আর মানিকপি অ্যাভিনিউ দুটি সড়কে প্রায় 10.5 কিলো সাইকেল লেন। তবে এমন ছবিতে প্রশ্ন আসতেই পারে, সরকারের শুভ উদ্যোগকে ব্যবসার পয়েন্ট বানালো কারা? রাস্তা খালি পড়ে আছে, সমস্যা হলে আমি উপরে সাইডে চলে যাবো, সমস্যা দিকে আমার খালি ক্যামেরা একটা সবাই তো বসে আছে, গাড়ি পার্কিং করেছে, পুলিশে গাড়ি পার্কিং করেছে। এটা আসছিল সাইকেল নিয়ে, পরে আমাদের বলছিল ঠিক আছে এটা নিচে রাখতে, পরে নিচেই রাখছে। এটা আমাদের দেশে যে নাগরিক বা জনগণ তারা অতটা সচেতন না যে কোনটা কোন লেন, এই জিনিসটা অনেকে হয়তো বা জানে না, তাই এলোমেলো পার্কিং করে। আমরা সরাই দিই, দেখা যায় কিছুক্ষণ পরে আবার সেটা দখল করে রাখে। বিশ্লেষকদের সহজ কথা, প্রকল্প বানিয়ে সেটা তদারকি না করার গাফিলতির দায়িত্ব নিতেই হবে। সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান দায়িত্ব এর মূল পরিকল্পনা করা, সেই সঙ্গে হকার বা পার্কিং ব্যবস্থার সংঘবদ্ধ এবং সংযত আচরণ নিশ্চিত করা। হঠাৎ করে ঘোরার আগে গাড়ি জুড়ে দিলে যেমনি করে গাড়িটি চলবে না, তেমনি করে হঠাৎ করে একটি সড়কে সাইকেলের চিহ্ন দিলেই সাইকেল বান্ধব নগরী হয়ে ওঠে না। সাইকেল লেনের ওপর চলছে এমন জমজমাট গল্পের আসর, কি বলছেন কর্তৃপক্ষ? এই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু চলমান আছে আপনার সারা বাংলাদেশের সব জায়গাতেই। এখন ঢাকা শহরেও এটা আছে। আমরা খুবই সক্রিয় আছি এবং আমরা আইনের খুব কঠিন প্রয়োগের দিকে যাচ্ছি এবং প্রয়োজন বোধে আমরা মানে একটু শক্ত ভাবে আইন প্রয়োগ করে এই কাজগুলো থেকে নিবৃত্ত করার জন্য উদ্যোগ নিচ্ছি আমরা। এই তো এবছরের অগাস্টে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা নিহত হন। তার মৃত্যুতে আবারও সড়কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সব মহলে। এই শহরেই নিরাপদ সড়কের জন্য এমন আন্দোলনও হয়েছিল। তাতে কি নিয়ম না মানাটাই যে এ শহরের নিয়ম হতে চলেছে? শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে বিচারক ও আইনজীবীদেরকে দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সরকারি কৌঁসুলি, জিপি ও পাবলিক প্রসিকিউটর পিপিদের এক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠানে আজ কথা বলেন তিনি। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত 3 দিনের এই প্রশিক্ষণ চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। আইনমন্ত্রী বলেন, মামলা জটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের আরও তৎপর হতে হবে। 30 লাখেরও বেশি মামলা ঝুলে আছে জানিয়ে তা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব বজায় রাখারও আহ্বান জানান তিনি। মৃদু থেকে মাঝারি মানের শৈত্য প্রবাহেই কাঁপছে উত্তরাঞ্চল সহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলার মানুষ। এমন আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। কুড়িগ্রামে গত 3 দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। দিনে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। এদিকে গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গত 2 দিনে লালমনিরহাটের সূর্যের তেমন দেখা মেলেনি। শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন। দিনভর কনকনে ঠান্ডা বাতাস আর অধিকাংশ সময় কুয়াশায় ঢেকে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। যে ঠান্ডা রিক্সা চড়ে গায় আর ইনকাম করি কি? সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, এখন মানুষ ঠান্ডার তো চড়ে না। ঠান্ডার কারণে কামলা আইসে না, আর জমি তো আমার অপেক্ষায় থাকে না, কাজ করাই লাগবে। এখন তো ঠান্ডায় কাজ করা যাচ্ছে না, একটু কাজ করলে মাঠ থাকা যায় না। বরিশালে কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর সহ শীতজনিত রোগ বেড়েছে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। বরিশালে রোববার সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সিরাজগঞ্জে শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে মানুষ। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক সহ জেলার আঞ্চলিক সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী আজ। বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে পারা গুটি কয়েক মানুষের একজন স্যার ফজলে হাসান আবেদ। 1 বছর হলো তিনি নেই, তার শূন্যতা পূরণ হয়নি, হবেও না কখনো। ছোটবেলায় কবি হতে চেয়েছিলেন স্যার ফজলে হাসান আবেদ। কবি যে তিনি হননি তা কি বলা যায়? জীবনের কবিতায় একের পর এক ছন্দ মিলিয়ে সুনিপুণভাবে গেঁথেছেন সফলতার মালা, যার প্রতিটি গাঁথুনিতেই রয়েছে মানুষের জন্য ভালোবাসা। What I would would have liked earlier on in my life was to become a poet. But I was not very good at writing poetry. So I decided that I would rather do something else. বাংলাদেশকে দারিদ্র্য থেকে মুক্ত করার চেষ্টায় নিরন্তর সংগ্রামের এক পরিপূর্ণ জীবন পার করে গেছেন স্যার আবেদ। 1936 সালে সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামের জমিদার বংশে জন্ম তার। যুক্তরাজ্যে পড়াশোনা শেষে দেশে এসে কেতাদুরস্ত আবেদ মাঠে ঘাটে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে কাজ করতে পারবেন সেটা ভাবতেই পারেনি কাছের মানুষরা। এদেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সাথে কি দারুণভাবেই না মানিয়ে গেছেন একজন ফজলে হাসান আবেদ। When I think about Bangladesh, I think about everybody. 1972 সালে ছিন্নমূল মানুষকে দারিদ্র্য থেকে মুক্তির লড়াইয়ে নামেন ব্র্যাক প্রতিষ্ঠার মাধ্যমে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিয়ে রোধ, প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন উপানুষ্ঠানিক শিক্ষা। তারই একান্ত প্রচেষ্টার ফল ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা। বর্তমানে প্রতিষ্ঠানটি কাজ করছে এশিয়া ও আফ্রিকার 11টি দেশে। যুক্তরাজ্যের নাইটহুড উপাধির মধ্য দিয়ে তিনি হয়েছিলেন স্যার আবেদ। এছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রির বাইরে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন র্যামন ম্যাগসেসে পুরস্কার, শিক্ষার নোবেল খ্যাত ইদান পুরস্কার, ইউনেস্কো নোমা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। তার প্রতিষ্ঠান ব্র্যাককেও এনে দিয়েছেন স্বাধীনতা পুরস্কার সহ নানান আন্তর্জাতিক স্বীকৃতি। নতুন নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে ব্র্যাককে এগিয়ে নিতে 2019 সালে ব্র্যাকের চেয়ারপারসনের দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। এর কিছুদিন পর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে 2019 সালের 20 ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। স্যার ফজলে হাসান আবেদের অবদান কখনো ভোলার নয়, ভুলবে না বাংলাদেশ। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা, টিভি ব্যক্তিত্ব ও এটিএন নিউজের সাবেক প্রধান উপদেষ্টা সরকার ফিরোজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2018 সালের আজকের দিনে 72 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ 50 বছর দেশের টেলিভিশন মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন সরকার ফিরোজ। স্বাধীনতার আগে পাকিস্তান টেলিভিশন দিয়ে তার কর্মজীবন শুরু। 1971 সালে তিনি তখনকার পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের একজন ঘোষক ছিলেন। পরবর্তী সময়ে বিটিভি ট্রান্সমিশনের দায়িত্বে ছিলেন তিনি। বিটিভি থেকে অবসর নেওয়ার পর যুক্ত হন দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। 2012 সালের নভেম্বরে দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। খান আতাউর রহমানের আবার তোরা মানুষ হ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সরকার ফিরোজ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কাঁচা পাটের দাম না কমলে আগামী মাসগুলোতে পাট পণ্যের রপ্তানি ধাক্কা খাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কাঁচা পাটের দাম মন প্রতি 3,500 টাকা ছুঁয়েছে। তাতে স্বাভাবিকভাবেই বেড়েছে উৎপাদন খরচ। এতে রপ্তানি ক্রয়াদেশ আসার গতি কিছুটা কমেছে। পাটকল মালিক, পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারকেরা বলছেন, কাঁচা পাটের অত্যাধিক দামের কারণে পাট পণ্যের চাহিদা কমছে। ক্রেতাদের কেউ কেউ বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন। এ কারণে কিছু ছোট পাটকল বন্ধ হয়েছে। মাঝারি আকারের পাটকলগুলো বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে পুরো খাতটিতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
জুলাই কাঁচা পাট বিক্রির মৌসুমের শুরুতে মন প্রতি দাম ছিল ২,০০০ থেকে ২,২০০ টাকা। বর্তমানে প্রতি মন কাঁচা পাট ২,৬০০ থেকে ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এ সময়ে দাম ছিল সর্বোচ্চ ২,৫০০ টাকায়। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা জানাবো। চুয়াডাঙ্গায় ভুট্টা খেতে ব্যাপক হারে ফসল বিধ্বংসী আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ব্যবহার করে প্রতিকার পাচ্ছেন না কৃষক। ফলন বিপর্যয়ের আশঙ্কায় তারা। কয়েক বছর ধরে চুয়াডাঙ্গায় ভুট্টা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এবছর জেলার ৪ উপজেলায় ৫০,০০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৩৩,০০০ মেট্রিক টন। কিন্তু গত বছরের মতো এবারও জেলার বোয়ালমারী, ডিঙেদহ, মুন্সিগঞ্জ সহ কয়েকটি মাঠের ভুট্টা খেতে ফসল বিধ্বংসী ফল আর্মিওয়ার্ম পোকাটি দ্রুত ছড়িয়ে পড়ছে মাঠের পর মাঠ। খেতে কীটনাশক দেয়া হলেও তাতে কোনো কাজ হচ্ছে না। অভিযোগ, এই দুঃসময়েও কৃষি অফিসের কর্মকর্তাদের মাঠে দেখা মিলছে না। তবে কৃষি কর্মকর্তারা বলছেন পোকার আক্রমণে তেমন ক্ষতির আশঙ্কা নেই। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। চলতি মাসের শেষে অনুমোদন পেতে পারে অক্সফোর্ডের টিকা। এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে দেশে বাইরের খবর জানাবো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা টিকা চলতি মাসের শেষ দিকে অনুমোদন পেতে পারে। যুক্তরাজ্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, দেশটির মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি এজেন্সি ২৮ বা ২৯ ডিসেম্বর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিতে পারে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই টিকা অনুমোদন পেলে তা গেম চেঞ্জার হিসেবে ভূমিকা নেবে। কারণ ফাইজার বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ, পরিবহন ও প্রদান অনেক বেশি সহজ হবে। তবে ফাইজারের মতো অক্সফোর্ডের টিকারও ২টি করে ডোজ নিতে হবে। অক্সফোর্ডের টিকা অনুমোদন পেলে আগামী বছরের শুরুর দিকে দেশটিতে তার প্রয়োগ শুরু হতে পারে। এবার খেলার খবর জানাবো। ষোলো মাস পর রাজধানীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র্যাঙ্কিং টুর্নামেন্ট। মোট 5টি ইভেন্টের খেলায় চ্যাম্পিয়নদের দেওয়া হবে 4 লাখ টাকা। করোনার কারণে ব্যাডমিন্টন ইভেন্টেও ছেদ পড়েছে, কিন্তু নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর আবারও কোর্টে ফিরেছে খেলা। শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে প্রায় 19 লাখ টাকার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী, জানালেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। খেলাধুলা তো আসলে আমাদের জাতিগতভাবে বঙ্গবন্ধু তার জীবন দশায় বিভিন্নভাবে এটাকে বিস্তার লাভ করানোর চেষ্টা করেছেন এবং সকল শ্রেণী পেশার লোকদেরকে যাতে নাকি স্ব আঙ্গিকে তারা যেন নাকি আনন্দ, উৎসব এবং শারীরিক কসরতগুলো করে, এগুলা করার মাধ্যম দিয়ে গোটা জাতির মধ্যে একটা মানসিক পবিত্রতা আসবে। আর ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক বললেন, প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন তারা। আমরা আগামী
জানুয়ারি থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর 2021-এর 17 মার্চের আগ পর্যন্ত আমরা কিন্তু সারা দেশে আরেকটি কর্মসূচি নিচ্ছি। এদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ কবিরুল ইসলাম বললেন, দেশের ব্যাডমিন্টন ইতিহাসের এত বড় বাজেটের ইভেন্ট আর কখনোই হয়নি। ক্রিকেট ফুটবলের পাশাপাশি এই খেলাকে আরো জনপ্রিয়তা বাড়াতে কাজ করে যাচ্ছেন তারা। এই টুর্নামেন্টটা আপনারা দেখেছেন উদ্বোধনটা কেমন হয়েছে। ইনশাল্লাহ আমরা সমর্পণের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব যে আমরা ব্যাডমিন্টনকে ভালোবাসি এবং ব্যাডমিন্টনকে একটি উচ্চ জায়গায় বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ এবং বহির্বিশ্বের মধ্যে আমরা নিয়ে যাব। বিরতি শেষে খেলায় ফিরতে পেরে খুশি ব্যাডমিন্টন খেলোয়াড়রা। ফেডারেশন থেকে একটা টুর্নামেন্ট দিচ্ছে র্যাঙ্কিং, তো আমরা আরও খুশি হয়ে ভালো প্রিপারেশন নিছি যেন আবার আমার র্যাঙ্কিংটা ধরে রাখতে পারি। প্লেয়াররা অবশ্যই সম্মানের জন্য খেলি, কিন্তু আমাদের প্রাইজ মানি বা আমাদের সম্মানীটাও কিন্তু প্রয়োজন। যেহেতু এবার আগে থেকেই করছে ডিক্লেয়ার দিচ্ছে, সেহেতু সব প্লেয়ারদেরই স্পিড থাকবে বেশি অনেক। পুরুষ ও মহিলা মিলে মোট 142 জন প্রতিযোগী এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যার মধ্যে পুরুষ প্রতিযোগীর সংখ্যা 113 জন। নারী খেলোয়াড় রয়েছেন 29 জন। 5 দিন ধরে চলা আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বাংলাদেশ একদিন যুদ্ধ বিমান তৈরি করবে, আশা প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টের চেষ্টা চলছে, সতর্ক থাকার নির্দেশ সেনা প্রধানের। অন্তত 70 গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পিকে হালদারের লেনদেন। রাষ্ট্রপতির কাছে 42 নাগরিকের চিঠিকে উদ্দেশ্য প্রণোদিত বলছে ইসি। শিশু সামিউল হত্যা মামলায় মা ও তার প্রেমিকের ফাঁসি। করোনা আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো। শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। চলতি মাসের শেষে অনুমোদন পেতে পারে অক্সফোর্ডের টিকা। এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPART স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।